রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম অন্তু বাঁচেনি। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। অন্তু এখন শুয়ে আছে লাশকাটা ঘরে। এই একটু আগে এক ধূসর রং মর্গের গাড়ি চেপে এখানে এলো অন্তু। না, অন্তু নয়, অন্তুর দেহ, ডেড বডি, লাশ, জল থেকে তোলা। শেষ পর্যন্ত অন্তু আত্মহত্যাই করল। ঘটনাটার পূর্বাভাস পেয়েছিলাম কাল রাতে 10:30 নাগাদ। অফিসের ইয়ার এন্ডিং বলে ইদানিং রজত দেরি করে বাড়ি ফিরছে। সবে পাজামা পাঞ্জাবি পরে টিভির পর্দায় চোখ রেখেছিল। রাতের খাবার বেড়ে আমি ডাকাডাকি করছিলাম মুনিয়াকে। তখনই মিত্রার ফোন, কাঁপা কাঁপা স্বর। দিদি, তোমার ভাই কি ওখানে গেছে? কই না তো। কেন, কি হয়েছে? জানোই তো, কদিন ধরে সেই ডিপ্রেশনটা চলছিল। সকালে আমি যখন স্কুলে বেরোই তখনও চুপচাপ শুয়ে, যখন ফিরলাম তখনও। হঠাৎ সন্ধেবেলা পাঞ্জাবি চড়িয়ে কোথায় যে বেরিয়ে গেল। দাদার ওখানে যায়নি? খোঁজ নিয়েছিস? নিয়েছি। আশেপাশে কোথাও নেই? কোনো বন্ধু বান্ধবের বাড়ি? এই তো সর্বত্র খুঁজে এলাম, পার্থদের বাড়ি, ঝন্টুদের বাড়ি। একটুক্ষণ অনন্ত নৈশব্দ, তারপর আবার স্বর ফুটল মিত্রার। আর কোথায় যেতে পারে বলো তো? আমার যেন কেমন কেমন ঠেকছে। খটকাটা লেগেছে আমারও। ডিপ্রেশনের রোগটা অন্তুর নতুন কিছু নয়, সেই স্কুল কলেজে পড়ার সময় থেকে চলছে। হঠাৎই আসে, 7-10 দিন থাকে, তারপর নিজে থেকেই চলে যায়। এই সময়টা একটু খেয়ালি আচরণ করে বটে অন্তু। চুপচাপ শুয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। দিন রাত কড়িকাঠ গুনছে, গুনছে তো গুনছেই। খাবার হয়তো সারাদিন ঢাকা পড়ে রইল, খেলোই না, এই রকম। অফিস টফিস যাওয়ার তো প্রশ্নই নেই। অমন একটা ফুটফুটে ছেলে কি সুন্দর টকর টকর কথা বলে, তার দিকে পর্যন্ত ফিরে তাকায় না। কিন্তু তার পক্ষে কাউকে না জানিয়ে এত রাত অবধি বাড়ির বাইরে থাকাটা একটু বিচিত্রই। সত্যি বলতে কি, এ সময় নিজের ঘর থেকে এক পা বেরোতেও অন্তু তীব্র অনীহা। তবু উৎকণ্ঠা গোপন রেখে বললাম, মিছিমিছি উতলা হচ্ছিস কেন? কোথাও হয়তো আটকে গেছে, এক্ষুনি ফিরবে। ওর অফিসের বন্ধুবান্ধবদের ফোন করেছিস? সব করা হয়ে গেছে গো, কোথাও নেই। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি কিছু হয়েছিল? না দিদি, বিশ্বাস করো, আমার সঙ্গে সকাল থেকে একটাও কথা হয়নি। ঠিক আছে, দেখছি। চোখ গোল গোল করে ননদ ভাজের বাক্যালাপ শুনছিল রজত। চার্টার্ড MBA করা কোম্পানি এক্সিকিউটিভ, তীক্ষ্ণ বুদ্ধি মানুষ, সঙ্গে সঙ্গে হিসেব শুরু করে দিয়েছে। বছর আষ্টেকের ছোট শ্যালককে সে ভালোবাসে খুব। স্পষ্টতই বিচলিত দেখাচ্ছিল তাকে। কপাল কুঁচকে বলল, কেসটা কিন্তু আমার খুব ক্লিয়ার ঠেকছে না। চলো খেয়ে নিই, মনে হচ্ছে বেরোতে হবে। রজতের অনুমানই ঠিক। খাওয়া শেষ হতে না হতেই দাদার ফোন এসে গেল। জরুরি তলব, এক্ষুনি চলে আয়। প্রস্তুত হতে 5 মিনিটের বেশি সময় নিইনি আমরা। মুনিয়ার শিয়রে সমন, হায়ার সেকেন্ডারি পরীক্ষার আর মাত্র 25 দিন বাকি। ঝটিতি ফ্লাক্স ভর্তি দুধ কফি মেয়ের টেবিলে নামিয়ে ছুটেছি আমি। রজতও ঝটপট গাড়ি বার করেছে গ্যারেজ থেকে। মিনিট 15-র মধ্যেই টালিগঞ্জ। দাদা সেখানে আগেই পৌঁছেছিল। 2-4 জন বন্ধু প্রতিবেশীও জড়ো হয়ে গেছে।
সদলবলে শুরু হলো আমাদের অভিযান। থানা, একের পর এক হসপিটাল, এর বাড়ি তার বাড়ি, গোটা কলকাতা প্রায় চষে ফেললাম। কোথাও কোনো খবর নেই। আশ্চর্য, সন্ধে থেকে তেমন কোনো দুর্ঘটনাই নাকি ঘটেনি শহরে। বাড়ি ফিরলাম রাত 2টোয়। শুনশান পথ, কুকুররাও তখন ঘুমিয়ে পড়েছে। শ্রান্ত অবসন্ন, তবু যেন একটু নিশ্চিন্ত আমরা। ভয়ঙ্কর কিছু হয়তো ঘটেনি তাহলে। ঘুম এলো না তাও, তন্দ্রা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। অদৃশ্য এক চোরকাটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে হৃৎপিণ্ড। হঠাৎ ধরাস ধরাস করে উঠছে বুক। গেল কোথায় অন্তু? প্রভাত সবসময় শুভ নয়। সকালেই থানা দুঃসংবাদটা দিল। লেকের জলে ভেসে উঠেছে অন্তু, ভাসছে। মর্গের গেটে হরিধ্বনি হচ্ছে। একটু আগেও জনা কয়েক মানুষ পাংশু মুখে সামনের লনে বসেছিল। এখন তারা ম্যাটাডোরের মাথায় খই ছেটাচ্ছে। এক বিধবা মহিলা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তার পৃথিবীর দেনা মেটাচ্ছে প্রিয় পরিজন। একটি কিশোর হাউ মাউ করে কেঁদে উঠল। মর্গের নিস্তব্ধতা ভেঙে খান খান। মৃত্যুর এত উচ্চকিত রূপ আমার ভালো লাগে না। মুখ ফিরিয়ে নিলাম। নতুন লাশকাটা বাড়িটার পিছনে অনেকটা ন্যাড়া জমি। রুখা সুখা মাটিতে ঝলসাচ্ছে ফাল্গুনের চড়া রোদ। নিষ্করুণ তাপ পুড়ছে পৃথিবী। হাওয়া বইছে থেকে থেকে, ঝাপটার মতো গরম হাওয়া। এখনকার হিমায়িত শবাগার থেকে তেমন উৎকট গন্ধ আর বেরোয় না। তবু আছে গন্ধটা, চাপা। এত চাপা যে তাকে বাতাসের স্বাভাবিক ঘ্রাণ বলে ভ্রম হয়। অজান্তেই পেট মোচড় দিয়ে উঠল আমার। বমি এসে গেল। অস্বস্তিটা বোধহয় মুখে ফুটে উঠেছিল। দৌড়ে এলো পিস্তুত ভাই। শরীর খারাপ লাগছে রুনুদি? পাতাবিহীন লাল কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে চা খাচ্ছিল রজত। ভাঁড় ফেলে সেও এগিয়ে এলো। কি অসুবিধা হচ্ছে? মাথা টাথা ঘুরে গেছে মনে হয়, যা তাপ। কেন যে জেদ করে এলে? এসব জায়গায় আসতে আছে? কেন যে এলাম তা যদি বুঝতো রজত। ও বাড়ি এখন কান্নার সমুদ্র। ওখানে কি তিষ্ঠতে পারে মানুষ? কষ্ট এখানেও হচ্ছে, বুকটা হু হু করছে অবিরাম। তবু একটাই তো সান্ত্বনা, অন্তুর কাছাকাছি আছি। কোন সেই শৈশবে আমাকে পাশে না পেলে ঘুমোতে পারতো না অন্তু। আবার এই শেষ বেলায়। গেটে ট্যাক্সি থামলো একটা। দাদা, সঙ্গে অন্তুর বন্ধু পার্থ আর তপন। হুড়মুড়িয়ে নেমে এলো দাদা, হাতে কি কাগজ। হনহনিয়ে ঢুকে গেল অফিসে। ফাঁকা ঘর, পাশের খুপড়িতে 2 নিষ্প্রাণ চোখো পুলিশ খাটিয়ায় বসে ঝিমোচ্ছে। কাগজখানা দেখিয়ে তাদের কি যেন বলল দাদা। নির্বিকার উত্তর শুনে তার গলা চড়ছে ক্রমশ। রজত দৌড়ে গেল। কি হলো শান্তদা, এত এক্সাইটেড হচ্ছেন কেন? কথা শোনো। 3 ঘন্টা থানায় হত্যে দিয়ে থেকে সেকেন্ড অফিসারকে তেল মেরে মেরে রিপোর্ট তৈরি করে আনলাম। এখন বলে কিনা আজ পোস্টমর্টেম হবে না। কেন? ডাক্তার নেই, তিনি নাকি চলে গেছেন। সে কি, এখন তো সবে 1:30। আজ শনিবার, হাফ ডে। শিরিঙ্গে চেহারার কনস্টেবল উদাস মন্তব্য ছুড়ল। সোমবার আসুন, ফার্স্ট আওয়ারে হয়ে যাবে। মর্গে হাফ ডে? পার্থ ঝেঁঝে ওঠে। ফাজলামি হচ্ছে। চেল্লাবেন না। এখানে শনি রবি হাফ ডে, ফুল ডে, ফার্স্ট আওয়ার, লাস্ট আওয়ার সব আছে। এটা গভর্নমেন্ট অফিস। তা বলে বডি এসে গেল ডাক্তার থাকবে না? হাফ ডে করে চলে যাবে? ছিলেন তো এতক্ষণ। মেয়ে ছেলেটার কেস করলেন। আপনারা কখন রিপোর্ট আনবেন তার জন্য উনি বসে থাকবেন নাকি?
আর কোনো কাজ নেই? চেম্বারে গেছে। কোনটা আগে? জ্যান্ত বডি না ডেড বডি? অন্য পুলিশটা হাই তুলল। এখানে পার বডি 300, চেম্বারে কামাই অনেক বেশি, কি বুঝলেন? দাদা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। রজত পোড় খাওয়া লোক, অফিসের হাজারটা ফ্যাকড়া ঝঞ্ঝাট সামাল দিতে হয়, তাকে হাল ধরতে সেই এগুলো। ঘনিষ্ঠজনের ভঙ্গিতে বলল, কিছু কি করা যায় না ভাই? 2 দিন ধরে বডিটা পড়ে থাকবে, পচবে? পচবে কেন? এ তো এখন ঠান্ডা ঘর। কোথায় আছেন ডাক্তার? রজত সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। তাকে কি কল দেয়া যায় না? বখেরা আছে। ডাক্তারবাবু এখন কোন চেম্বারে দেখতে হবে? নাগের বাজার না ঘুষুরি না গড়িয়া? সিগারেট ধরিয়েছে পুলিশটা, জোরে জোরে টান দিচ্ছে। দাও বুঝে ডাক্তারবাবু হয়তো মোটা কোপও মেরে দিতে পারেন। সে হবেক্ষণ, দেখুন না ভাই। রজত পুলিশটার কাঁধে হাত রাখল। পুষিয়ে দেব। লাভ হবে না, এমনিও তো আজ বডি পাচ্ছেন না। কেন? লাশ হ্যান্ডওভার করার সার্টিফিকেট এনেছেন? সেটা কি? যাচ্চলে থানায় কিছু বলেনি? লোকাল কাউন্সিলর বা গেজেটেড অফিসার দিয়ে একটা করিয়ে আনতে হবে। মানে আপনি যে লাশের কেউ, আপনাকে যে লাশটা ছাড়া যায়, গভর্নমেন্ট রুল। গভীর শ্রদ্ধার সঙ্গে গভর্নমেন্ট শব্দটা উচ্চারণ করছে লোকটা, যেন কথাটা ঈশ্বরের কোনো সমার্থক শব্দ, যেন তার নিয়ম অলঙ্ঘনীয়। হতাশ মুখে ট্যাক্সিতে উঠছি একে একে। হঠাৎ পিছু ডাক। চলে যাচ্ছেন বাবুরা? লাশ যে আপনাদের পড়ে রইল। চমকে তাকালাম সবাই। সভাগারের অন্দর থেকে বেরিয়ে আসা লোকটা আবার বলল, লাশের দেখভাল করার দরকার নেই? এই বুঝি লাশ ঘরের ডোম? দড়ির মতন পাকানো চেহারা, বয়স 35 হতে পারে, 75। চোখ দুটো টকটকে লাল, ওই চোখ দেখলেই যেন মৃত্যুর স্বরূপ চেনা যায়। লোকটার মুখে ভক ভক দিশি মদের গন্ধ। লাশ কিন্তু আরাম চায় বাবু। 2 বড় পাত্তি ফেলে যান, বেশি ঠান্ডা দিয়ে দেব। পচবে না, গলবে না। সোমবার যখন আসবেন, তাজা ফুলটি। অসহায় মুখে মানি ব্যাগ বার করছে দাদা। বুকটা আমার টনটন করে উঠল। কর্পোরেশন অফিসে ট্রেড লাইসেন্স বার করার সময় একটা লোক ঘুষ চেয়েছিল বলে অন্তু তার কলার চেপে ধরেছিল না? আজ ঘুষ দিয়ে শীতল আরাম খুঁজছে অন্তুর লাশ। মৃত্যুই তো যথেষ্ট শীতল, আর কত শীতলতা চায় অন্তু? ব্যালকনিতে বসে উথাল পাথাল ভাবছিলাম। সন্ধ্যার পরপরই টালিগঞ্জ থেকে ফিরেছি আমরা। এখন কেমন যেন খারাপ লাগছে। রাতটা কি মিত্রার কাছে থেকে যাওয়া উচিত ছিল? কি করি, মুনিয়াটার সামনে পরীক্ষা। ও বাড়িতে ছোটো মামা করে কেঁদে ভাসাচ্ছিল। মেয়েটাকে সরিয়ে এনে ঠান্ডা না করলে কি চলে? তাছাড়া মিত্রার বাপের বাড়ির লোকজন এসে গেছে, দাদা বৌদিরাও থেকে গেল আজ। ওইটুকু বাড়িতে কজন আর গাদাগাদি করব? অন্তুর ছেলেটাও বায়না করে চলে এলো সঙ্গে। শোকের বাড়িতে কেমন যেন দিশাহারা হয়ে পড়েছিল টুবলু, পালাতে চাইছিল। থাক, একটা রাত নয় এখানেই রইল। আমাদের ফ্ল্যাটের পূব দিকটা খোলা, কাছাকাছি তেমন উঁচু বাড়ি নেই। 7 তলার এই অলিন্দ থেকে বহুদূর পর্যন্ত দেখা যায়। সোনালি সুতোর মতো বাইপাসের আলো, অপসৃয়মান গাড়িদের সর্পিল নড়াচড়া, নাগরিক আলোর বিস্তারিত আভাস থেকে থেকেও অন্ধকারও। সবই কেমন আবছা আজ। আবছা না ঝাপসা? মনে পড়ছিল ছোটবেলায় বিচিত্র এক খেলার নেশা ছিল অন্তুর। হঠাৎ হঠাৎ লুকিয়ে পড়তো সেখানে সেখানে। এই হয়তো খাটের নিচে ঘাপটি মেরে বসে আছে,
এই হয়তো আলমারির পিছনে সেঁধিয়ে গেল, কিংবা বাথরুমের কোণটায়। মা, আমি, দাদা খুঁজে খুঁজে হাল্লাক। সন্ধান মিলতেই অন্টুর ঠোঁটে বঙ্কিম হাসি। কি কেমন জব্দ করেছিলাম? কাল অন্তুটা সত্যিই জব্দ করল। জলের তলায় রইল সারা রাত। রজত এসেছে ব্যালকনিতে। সদ্য স্নান করেছে রজত। ল্যাভেন্ডারের গন্ধ উঠছে বাতাসে। এতক্ষণ ড্রয়িং রুমে বসে একটার পর একটা টেলিফোন সারছিল। বছরের ব্যস্ততম সময়ে একটা পুরো কাজের দিন বানচাল। তার খেসারত দিচ্ছিল বোধহয়। চেয়ার টেনে পাশে বসল রজত। সিগারেট ধরিয়ে বলল, মিত্তালকেও একটা ফোন করে দিলাম, বুঝলে? জগদীশ মিত্তাল অন্তুদের কোম্পানির লোক, রজতের ঘনিষ্ঠ পরিচিত। ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, ভালো করেছ। যা হওয়ার তা তো হয়েই গেল। এবার তো পরের ব্যাপারটাও ভাবা দরকার। কি বলো? মৃত্যু অস্বচ্ছ, মৃত্যু বিহবল করে, তবু তার মধ্যেও রজতের মতো মানুষেরা দায়িত্বজ্ঞান হারায় না। আর একটা নিঃশ্বাস ফেলে বললাম, কি বললেন মিত্তাল সাহেব? শুনে হায় হায় করছিল। চাকরিতে 9.5 বছর হয়েছিল অন্তুর, তাই না? আর একটু বেশি হবে, 10.5 মতো। ওর তো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 1.25 লাখ মতো পাবে। কোনো লোন টোন চলছিল কি না কে জানি। মার অসুখের সময় নিয়েছিল কিছু, 1500। সে তো 3 বছর আগে, একদিনে নিশ্চয়ই শোধ হয়ে গেছে। তারপর ধরো গ্র্যাচুইটিও পাবে 1020, এটসেট্রা এটসেট্রা মিলিয়ে 1.5 লাখ হয়ে যাবে। অর্থাৎ ফিক্সড করলে মাসে 1,500। মিত্রা স্কুল থেকে কত পায় কি জানি, বলতে পারবো না। একে প্রাইভেট স্কুল, তাই নার্সারির টিচার। 2,000-এর বেশি কখনো না। রজতকে একটু চিন্তিত দেখালো। পাশের পাতাবাহারের টবে সিগারেটের ছাই ঝাড়ল আলগোছে। ভুরু কুঁচকে বলল, মাত্র 3,500 কি চলবে? বাড়ি ভাড়াই তো 1200। তারপর টুবলুর লেখাপড়া আছে। এত কেজো কথা ভালো লাগছিল না আমার। কঠোর বাস্তবের কথা তো ভাবতেই হয়। তা বলে এই মুহূর্তে, যখন আমার ভাইটা শুয়ে আছে লাশ কাটা ঘরে। রজত আবার বলল, মিত্রার চাকরির জন্য মিত্তালকে বলে দেখব। হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। সিম্প্যাথিটা থাকতে থাকতেই যদি। মৃত্যাত্র একটা কোয়ালিফিকেশান আছে, অ্যাকাউন্টসে যদি প্রোভাইড করে দিতে পারে, স্কুলের থেকে ডেফিনেটলি বেটার পে পাবে। আকাশে অনেক উঁচু দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে। টিপ টিপ আলো ভাসতে ভাসতে ক্রমে মিলিয়ে গেল। তবু একটা মৃদু একটা ধ্বনি যেন বাজছে এখনো, কানের পর্দায় টোকা মারছে। ভার গলায় বললাম, অন্তুটা এরকম একটা কাজ কেন করে বসলো বলো তো? রজত থমকে গেল। গ্রিলে চেপে চেপে নেভালো সিগারেট, ছুঁড়ে দিল শূন্যে। একটু চুপ করে থেকে বলল, কি করে বলবো? আত্মহত্যা করার সময় মানুষ পুরোপুরি ইনসেন হয়ে যায়। অন্তুও হয়তো, কিন্তু তার একটা কারণ তো থাকবে। ডিপ্রেশন, অফকোর্স। এত ডিপ্রেশন তো অন্তুর ছিল না। রুটিন ব্যাপার, একটু মেলাঙ্কলিয়া মতন কদিন গুম হয়ে থাকা, ব্যাস, তার জন্য সুইসাইড করবে? এভাবে ডেফিনিট কিছু বলা যায় না। মানুষের মনের কতটুকু খবর রাখি আমরা? কোথায় কার কিভাবে ঢেউ উঠছে নামছে। নিশ্চয়ই ওর মনে কোথাও কোনো ডিপ রুটেড অভিমান ছিল। কার ওপর অভিমান? সবার ওপর। তুমি, আমি, শান্তদা, তোমার বৌদি, তার বউ, এমনকি তোমার মৃত মা বাবার ওপরেও অভিমান থাকা বিচিত্র নয়। কথাটা ঠং করে বাজল বুকে।
অঙ্কুর অবসাদ রোগটা প্রথম দেখা দেয় 16 বছর বয়সে। 72 সাল। নকশাল রাজনীতিতে মেতে উঠেছিল আমাদের পাড়ার কয়েকটা ছেলে। অন্তু মোড়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে গল্প করছিল। দুম করে পুলিশ সব কটাকে তুলে নিয়ে গেল। খবর পেয়ে বাবা যখন থানা থেকে ছাড়িয়ে আনলো, তখন অন্তুর সে কি রাগ! তুমি আমায় মুচলেখা দিয়ে নিয়ে এলে বাবা, বন্ধুদের চোখে আমায় ছোট করে দিলে। বাবা কত বোঝানোর চেষ্টা করলো, আমি থানায় মিছে কথা লিখিনি, সত্যিই তো তুই রাজনীতি করিস না, কে শোনে কার কথা। আমার বন্ধুরা তো কোনো অন্যায় করেনি। পুলিশ যদি তাদের নিয়ে গিয়ে বিনা বিচারে আটকে রাখে, মারধর করে, আমাকেও নয় তাই করতো। তুমি কেন অযথা উপযাচক হয়ে আমাকে? শেষমেশ বেজায় চটে গিয়েছিল বাবা, খুব বকাবকি করেছিল অন্তুকে। তখনই প্রথমবার কি এমন অযৌক্তিক কথা বলেছিল বাবা? বাবা তো অন্তুর ভালোই চেয়েছিল। অন্তু চিরকালই এমন অদ্ভুত, খ্যাপাটে, অবুঝ। মনে আছে তখন অন্তু আরও ছোট, 10-11 বছরের। হঠাৎ একদিন কোত্থেকে এক রাস্তার ছেলেকে ধরে নিয়ে এলো। কি না, ছেলেটা গরিব, খেতে পায় না, আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, পড়াশোনা করবে। মা ঝামেলায় যায়নি, টুক করে মাসির বাড়ি পাচার করে দিয়েছিল ছেলেটাকে। কাজকর্ম করে খাবে। জানতে পেরে অন্তুর কী চোটপাট। তোমার ছেলেকে কেউ যদি এভাবে চালান করে দেয় কেমন লাগবে? ছেলেটা অবশ্য মাসির বাড়িতে 1 মাসও টেকেনি। ঘড়ি টড়ি কী সব চুরি করে ধাঁ। ওই ছেলেকে বাড়িতে না পুষে মা কি কোনো অন্যায় কাজ করেছিল? অসহিষ্ণুভাবে বলে উঠলাম, আমরা তো কেউ কখনো অন্তুর খারাপ চাইনি। রজত আরেকটা সিগারেট ধরালো। আপনজনের কেই বা খারাপ চায় রুনু? আসলে একজনের চাওয়াকে অন্যজন হয়তো ঠিক গ্রহণ করতে পারে না। পারে নাই তো, অন্তত কিছুই নিতে পারতো না। এমএসসিতে চান্স না পেয়ে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিল। দাদা অফিস থেকে লোন তুলে ওকে টাকা দিল, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাটা ধরিয়ে দিল, একে ধরে তাকে ধরে পার্টিও জোগাড় করে দিয়েছিল অনেক। বছর বিজনেস টিকিয়ে রাখতে পারলো বলো? ব্যবসার ন্যায় নীতি মানব না, কাউকে ঘুষ দেব না, কোথাও কোনো গোজামিল থাকবে না, ওভাবে কি বিজনেস চলে? সবাইকেই একটু একটু মানিয়ে নিতে হয়, এটাই নিয়ম। তোমাদের তো এত বড় কোম্পানি, কোটি কোটি টাকার কারবার, তোমাদের কাটমানি দিতে হয় না? সবাই কি এক ধাঁচের হয় রুনু? হয়তো হয় না, তবে তাদের অভিমানও সাজে না। দাদা খুব দুঃখ পেয়েছিল সেই সময়, আমি জানি। দুঃখ জিনিসটা খুব স্বার্থপর রুনু। রজত ঠোঁট সরু করে ধোঁয়া ছাড়ল। কালচে অন্ধকারে ধুলছে ধোঁয়া, কেঁপে কেঁপে উঠছে। সেদিকে একটুক্ষণ তাকিয়ে ভারী করল গলা। ডোন্ট মাইন্ড। তোমার দাদা যখন তোমার বৌদির উস্কানিতে আলাদা ডেরা বাঁধল, অন্তু শক্ট হয়নি? বৌদিকে দোষ দিচ্ছ কেন? দাদাদের ও বাড়িতে আর কুলো ছিল না, ওইটুকুটুকু 2.5খানা ঘর, ওদের সংসার বড় হচ্ছে। তাছাড়া দাদা তো কখনো মা বাবার দায়িত্ব অস্বীকার করেনি। যতদিন তারা বেঁচে ছিল নিয়মিত টাকা দিয়েছে। ব্যাস, ওতেই অন্তুর দুঃখ উবে যাবে? অন্তু যে একটু অন্যরকম ছিল তা কি অস্বীকার করতে পারো? রজত সামান্য দূরমনস্ক। জানো, আমার অফিসে এলেই অন্তু অদ্ভুত এক প্রশ্ন করত। রজতদা, এই যে আপনি স্যুটটাই পরে বসে আছেন, আপনার কি মনে হয় না আপনি একজন ভুল মানুষ, ভুল জায়গায় বসে ভুল কাজ করে চলেছেন? আপনার এই মুহূর্তে অন্য কোথাও অন্য মানুষ হয়ে থাকা উচিত ছিল। আমি বলতাম, না, সেরকম মনে হবে কেন? বলতো, আমার কিন্তু ভীষণ মনে হয়। অজান্তেই মুখ হাঁ হয়ে গেল। বুঝলাম না। আমিও বুঝিনি, শুধু বুঝতে পারতাম চাকরিটা ওকে কষ্ট দিচ্ছে। চুপ করে গেলাম। চাকরিটাও যে অন্তুর ভালো লাগছে না আমি জানতাম।
দাদা একা একা কতদিন বোঝা টানবে? দাদারা ও বাড়ি ছাড়ার পর আমি রজতকে ধরে বলে অন্তুর চাকরিটার ব্যবস্থা করে দিয়েছিলাম। বড় কিছু নয়, মিত্তালদের কারখানায় স্টোর কিপারের চাকরি। কিন্তু ওই যে পণ, চুরি করব না, চুরি করতে দেব না। ইউনিয়নের লোকজনও অখুশি, অফিসাররাও দুচক্ষে দেখতে পারে না, এবং অন্তুরও মনোকষ্ট। যুক্তিহীন দুঃখবিলাস। কে তোর ওপর বিশ্বভুবনের ভার দিয়েছে? একটু চোখ কান বুঝে থাকতে পারলেই সব ল্যাটা চুকে যায় তা নয়। মাঝে মাঝেই অফিস যাচ্ছে না, বাড়িতে গুম হয়ে শুয়ে থাকছে, কোনো মাসেই পুরো মাইনে পায় না। এক সময় তো মিত্তাল বেশ বিরক্ত হয়ে উঠেছিল, প্রায় রাত্রেই ফোন করতো রজতকে। তখন আমি গিয়ে বুঝিয়েছি, রজত বুঝিয়েছে। বলেছি আমাদের সম্মানটা নষ্ট করিস না। দেখেছিস তো মা তখন কত বাবা বাছা করে ছেলেকে অফিস পাঠাতো। অত অনিয়মিত, অত মেজাজ, অত জেদ। বলতে নেই রজতের জন্যই চাকরিটা এতদিন টিকেছিল। ভেবেছিলাম বিয়ে থা দিলে, ঘাড়ে জোয়াল চাপলে হয়তো পরিবর্তন আসবে। হলো উল্টো। টুবলু হওয়ার পর মিত্রাকেই মরিয়া হয়ে স্কুলের কাজটা জোগাড় করতে হলো। তা এভাবেই তো কেটে যাচ্ছিল, শুধু শুধু মরতে গেল কেন? না, আর ভাল লাগছে না ভাবতে। অন্তুটা সব কেমন গোলমাল করে দিল। সুখী পরিতৃপ্ত জীবনের বদলে কেন যে জলের নিচের অন্ধকার বেশি ভালো লাগলো অন্তুর। টুবলু মুনিয়ার ঘরে কলকল করছে। মুনিয়ার বেডরুম ফ্ল্যাটের ওই প্রান্তে, এখান থেকে অনেকটা দূর। তবু মাঝে মাঝে ছিটকে আসছে শব্দ। এখানে এনে ভালোই হয়েছে, মন খারাপ ভাবটা কেটেছে টুবলুর। আহারে, মাত্র তো 5 বছর বয়স, ওইটুকু বাচ্চা বাবার মৃত্যুর কী বা বোঝে। উঠে পায়ে পায়ে মুনিয়ার ঘরে গেলাম। দেখছি টুবলুর কাণ্ড কারখানা। মুনিয়ার ঘরে দেয়ালময় পোস্টার, শচীন, সৌরভ, লিয়েন্ডার, শাহরুখ, সমস্ত সফল মানুষদের ছবি। আশ্চর্য, সব ছেলে টুবলু পড়েছে কোণের পোস্টারটা নিয়ে। চার্লি চ্যাপলিন। মাথায় টুপি, বুরুশ গোঁফ, হাতে লাঠি, পায়ে ছেঁড়া জুতো, দুঃখী দুঃখী মুখে কোনো রকমে সামলাচ্ছে কোমরের প্যান্ট। নিঃস্ব জোকারটাকে দেখে উদ্ভট উদ্ভট প্রশ্ন করছে টুবলু। যথাসাধ্য উত্তর দিচ্ছে মুনিয়া। উত্তরটা থেকে আবার শুরু হচ্ছে টুবলুর প্রশ্ন। ডাকলাম, এই টুবলু, কিছু খাবি এখন? দুধ খেলাম তো এসে। শুধু দুধ খেলে হবে? মুনিয়া ভাইয়ের গাল টিপে দিল। চাউ খাবি? হ্যাঁ মা, আমি বানাবো চাউমিন। পারবি করতে? পারবো। তোর বাবা খাবে কিনা জিজ্ঞাসা কর, তুইও খেয়ে নিস। রাত্রিরে আমি আর কিছু করব না, শুধু সেদ্ধ ভাত। ড্রয়িং রুমে ফোন বাজছিল। রজত বুঝি এসে ধরল ফোনটা। আমি শুয়ে পড়লাম মুনিয়ার বিছানায়। টুবলুর চুলে হাত বোলাচ্ছি। ছোট্টবেলায় অন্তুটা খুব আদুরে ছিল। 4 বছরের বড় দিদির সামনে হঠাৎ হঠাৎ মাথা নামিয়ে দাঁড়াতো। এই দিদি, চুলে আরাম করে দে না। এখন আরাম খাচ্ছে তার ছেলে। সে বেমালুম শুয়ে আছে লাশকাটা ঘরে। রজত বলল, শুনছ? চমকে উঠলাম। এদিকে এসো, কথা আছে। মন বুঝিয়ে কু ডাকলো আবার। ধর্মর করে উঠে বাইরে গেছি। কি হয়েছে? রজত চাপা স্বরে বলল, শান্তদা ফোন করছিল, একটা প্রবলেম হয়েছে। ওই যে সার্টিফিকেটটা জোগাড় করার কথা ছিল বললো না, ওটা নিয়ে সমস্যা হচ্ছে। ও পাড়ায় কে অনুপমবাবু আছে, রাইটার্সের অফিসার, তার কাছে গেছিল শান্তদা। ভদ্রলোক নানান বাহানা করছে। একবার বলছে সিল অফিসে আছে, একবার বলছে আপনাদের বাড়ির ব্যাপার কিছু জানি না। আনন্যাচারাল ডেথ তো, কোথা থেকে কি হবে। আশ্চর্য, দাদা বডি নেবে, দাদাকে চেনে, এইটুকু লিখে দিতে। মানুষ এই রকমই। ঝঞ্ঝাটের সামান্যতম সন্দেহ মনে এলেই শামুকের ঘোলে গুটিয়ে যায়। তাহলে কি হবে?
ব্যবস্থা একটা হচ্ছে। তোমাদের ওই লোকাল কাউন্সিলর আছে না, অজিত রক্ষিত, তার কাছ থেকেই নিতে হবে। সেখানেও নাকি আবার ক্যাচ আছে। পুরপিতা মহাশয়ের কে পার্শ্বচর আছে, স্বপন সামন্ত না কি যেন নাম বলল শান্তদা। তার কাছে নাকি কাউন্সিলরের সই করা প্যাড থাকে। তা সে এখন বাড়ি নেই, কোথায় না কোথায় টহল দিয়ে বেড়াচ্ছে। কাল সকালবেলা তাকে গিয়ে ধরতে হবে। সার্টিফিকেট সেই লিখবে? তার কাছে একা যেতে শান্তদা সাহস পাচ্ছে না। আমাকেও সকাল সকাল যেতে বলল। সোফায় বসে অভ্যাস মতোই টিভির রিমোট হাতে রেখেছিল রজত। হাত সরিয়ে নিল পর মুহূর্তে। জিজ্ঞাসা করল, কে স্বপন, তুমি চেনো? চিনি তো সকলকেই। অজিত রক্ষিত এককালে এলাকার কুখ্যাত মস্তান ছিল। তার নামে খুনের মামলাও ছিল বেশ কয়েকটা। রাজনৈতিক দাদাদের স্নেহের জোরেই হোক কি পেশির দাপটে, সাক্ষী সাবুদের অভাবে কেস টেকেনি। এখন সে পৈতে গলিয়ে বড় মামুন। আর স্বপন সামন্ত তো নাম্বার 1 ফেরেববাজ। লোক ঠকিয়ে বিশাল সম্পত্তির মালিক। স্মাগলিং টাগলিংও করে শুনেছি। এমন লোকের সংস্পর্শে আসাতে দূরস্থান, ছায়া পর্যন্ত মারাতো না অন্তু। নাম শুনলে থুতু ছেটাতো। আজ তাদের ওপরেই নির্ভর করছে অন্তুর অন্তিম সংস্কার। চোখ বুজে ফেললাম। লেকের পাড়ে শুয়ে আছে অন্তু। রোগা সোগা শরীর, ফুলে ঢোল, শ্যামলা রং, ফ্যাকাশে সাদা কুঁকড়ে গেছে লম্বা কাঠামো। না, ঠিক কুঁকড়ে নয়, হাঁটু দুটো ভাঁজ করা, হাত ডানার মতো দুদিকে ছড়ানো, অবিকল উড়ে যাওয়ার ভঙ্গি। শেষ মুহূর্তে কি ওড়ার বাসনা হয়েছিল অন্তুর? এত সব হীন প্রক্রিয়া আত্মস্থ করতে হবে তার শরীরকে এই আশঙ্কায়? উঠতে চেয়ে জলেই পড়ে গেল। কেন তুই সাঁতার শিখিসনি অন্তু? মর্গ থেকে বাড়ি, বাড়ি হয়ে শ্মশান। অন্তু চলে গেছে বহুক্ষণ। না, অন্তুর দেহ, ডেড বডি, সব এবার তার পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পালা। আমার শ্মশানে যাওয়া হলো না। সাদা চাদরে মোড়া অন্তুকে দেখে হঠাৎ কেমন মাথাটা ঘুরে গেল। জোর করে আমায় শুইয়ে রেখে গেল রজত। বাড়ি এখন ভয়ঙ্কর নিঝুম, যেন প্রবল ঝড় বৃষ্টির পর ঝিমিয়ে পড়েছে একবারে। শব্দহীন, হাহাকারহীন, অসহ্য গুমোট। নিঃসারে বনবন ঘুরছে পাখা, বাতাস ছাড়াই। বৌদি ঘরে এলো। শরীরটা ভালো লাগছে এখন রুন? হ্যাঁ, চা এনেছি, খেয়ে নাও। উঠে বসলাম। কারো সাড়া পাচ্ছি না কেন? সবাই কি চলে গেল? না, আছে অনেকে। চিত্রা, বন্দনা, দেবী, পিসিমা, মামিমা, বাইরের ঘরে আছে সবাই। বৌদি চলে যেতে গিয়েও দাঁড়ালো। মিত্রাটা চাও মুখে তুলতে চাইছে না। তুমি একটু চেষ্টা করে দেখবে? অস্বস্তিতে পড়ে গেলাম। ওর বোনেদের বলে দেখো না। কারোর কথাই শুনছে না। তোমাকে তো খুব মানে। সদ্য স্বামীহারা স্ত্রীকে কি ভাষায় সান্ত্বনা দিতে হয় আমি জানি না, তবু গেলাম। ছোট ঘরের চৌকিতে বসে আছে মিত্রা, হাঁটুতে মুখ গুঁজে। এ ঘরে একসময় আমরা 3 ভাই বোন পড়াশোনা করতাম। এখন ঘরটা হাবিজাবিতে বোঝাই। মেলাঙ্কোলিয়ার সময় এই ঘরটাই অন্তুর আশ্রয় ছিল, 3টে দিন আগেও। দরজা ঠেলার মৃদু শব্দে চমকে তাকিয়েছে মিত্রা। মুখের লাবণ্য মরে গেছে। চশমা খোলা চোখের কোলে গাঢ় কালির পোঁচ। অন্তুর মৃত্যুর পর এই প্রথম আমি একা মিত্রার মুখোমুখি। পাশে বসে পিঠে হাত রাখলাম। নিচু গলায় বললাম, তোকে শক্ত হতে হবে মিত্রা। এখন থেকে তুই টুবলুর মা, বাবা, 2। মিত্রার চোখে কি যেন খেলে গেল। জলও নয়, জ্বালাও নয়, অন্য কি যেন। পরক্ষণেই মনি স্তিমিত। আবার বললাম, একা একা বসে থাকিস না,
আয়, এ ঘরে আয়। সবার সঙ্গে থাকলে কথাটা সম্পূর্ণ করতে পারলাম না। মন ভালো হয়ে যাবে বলা কি এখন নির্মম ঠাট্টা নয়? আচমকা মিত্রার স্বর ফুটল। একটা প্রশ্নের উত্তর দেবে দিদি? তোমার ভাই আমার সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করলো কেন? এই প্রশ্ন তো আমারও। তবু বলে ফেললাম, থাক না রে, ও কথা কি এখন ভাবার সময়? এইটাই তো সময়, পরে আর তার কথা ভাববো কেন? মিত্রা আবার থুতনি রাখলো হাঁটুতে। তুমিই বলো দিদি, 7 বছর হলো বিয়ে হয়েছে, সে কি সুখ দিয়েছিল আমায়! কটা শাড়ি কিনে দিয়েছে, কটা গয়না গড়িয়ে দিয়েছে বিয়ের পর, কটা জায়গায় বেড়াতে নিয়ে গেছে, সামান্য সঙ্গটুকু পর্যন্ত দেয়নি। অফিস থেকে ফিরল, অমনি বেরিয়ে গেল। কোথায় কার থ্যালাসেমিয়া হয়েছে, তার রক্ত জোগাড় করছে। কোথায় কার বাড়িতে হাঁড়ি চড়ছে না, সংসারের খুঁতকুড়ো থেকে তাদের অন্ন জোগাতে ছুটল। কার কোথায় অসুখ করলো, তাকে নিয়ে হসপিটালে ছুটল। হ্যাঁ, তার জন্য বকাবকি করেছি, চেঁচামেচি করেছি, তোমাদের কাছে নালিশ করেছি কতবার। বলো, অন্যায় করেছি? বলো। নিজের ছেলে এবিসিডি শিখল কিনা সে হুঁশ নেই, বস্তির ছেলেদের গিয়ে পড়াচ্ছে, তাদের মায়েদের পড়াচ্ছে। শিক্ষাও তো হয়েছিল। 11 নম্বর বস্তির লোকেরা এসে শাসিয়ে গেল। তোমার ভাইয়ের ফুসমন্তর শুনে তাদের বউরা নাকি ট্যাঁটা হয়ে গেছে, বরদের মদ খাওয়া ছাড়াতে চাইছে। ফের যদি ওই বস্তিতে ঢোকে পা খোঁড়া করে দেবে। কবে কারার কথা? এই ধরো গত সোমবার। তবু বাবুর চৈতন্য হলো কই? ফের গেল ওখানে পড়াতে। সেদিন ফেরার পর তোমার ভাইয়ের আমি শুধু পা দুটো জড়িয়ে ধরতে বাকি রেখেছি। বলেছি, এবারে সব ছাড়ো, অন্যের চিন্তা না করে নিজের সংসারের কথা ভাবো। খুব অন্যায্য কথা বলেছিলাম কি দিদি? বুকটা গুড়গুড় করে উঠল। সেদিন থেকে কি আবার অন্তুর অবসাদটা এসেছিল? মিত্রা বিড়বিড় করে চলেছে। আমি তো তার কাছে বেশি কিছু চাইনি দিদি। আর 5টা মেয়ে সংসার থেকে যা চায় তার থেকে কণা মাত্র বেশি নয়। নিজেদের নিয়ে, নিজেদের গণ্ডির মধ্যে নিজেদের মতো বাঁচা। 5 জনের কী হলো না হলো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কী দরকার? কত কষ্ট করলাম তোমার ভাইয়ের জন্যে, কত চেষ্টা করলাম ভালোবাসা দিয়ে তার দৃষ্টি ফেরাতে। গায়ে কাঁটা দিয়ে উঠল। ভালোবাসা? লেকের পাড়ে শিমুল গাছের নিচে পড়ে আছে অন্তুর লাশ। কাছাকাছি জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা ভালোবাসার কুজনে মগ্ন। স্বপ্ন দেখছে অনাগত ভবিষ্যতের, আগামী সুখের। অন্তুর মাছে খুবলানো মুখটার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। ওই নিরাসক্ত দৃশ্যের সঙ্গে অন্তুর মৃত্যুর ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এই মুহূর্তে মনে হচ্ছিল আমার। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। মিত্রা শুয়ে আছে চোখ ঢেকে। ছোট ঘরের ক্রমক্ষীয়মান আলোয় আমি বসে আছি নির্বাক। কান্না পাচ্ছিল। আমরা প্রত্যেকেই অন্তুর ভালো করতে চেয়েছিলাম। বাবা মা, দাদা, আমি, মিত্রা, আত্মীয় বন্ধু সকলে আমাদের মতো করে, আমাদের যুক্তি বুদ্ধির নিক্তিতে মেপে। তবু অন্তুকে বাঁচানো গেল না। এটাই হয়তো স্বাভাবিক। জীবজন্তুরা কি আত্মহত্যা করে? আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।